নাসির একাডেমিতে প্রত্যেকে স্বাগত। আমরা এবছর প্রাইমারি টেট 2024কে টার্গেট নিয়ে আমাদের প্রতিনিয়ত ক্লাস আপডেটে দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত ক্লাসটাকে তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। যারা একদমই চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে একবার সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর যারা নতুন প্রত্যেককেই থ্যাংক ইউ। তো শুরু করব আজকে আমাদের প্যাডাগজিক্যাল পার্ট। অলরেডি অনেক কটা ক্লাস আপলোড দেওয়া হয়ে গেছে। যারা ক্লাসে একদম নতুন তারা বাকি ক্লাসগুলো দেখে নেবে। আমাদের ওখানে প্লেলিস্ট রয়েছে, যারা প্যাডাগজি পার্টটাকে দেবে প্যাডাগজি পার্টটাকে দেখে নেবে এবং কন্টেন্ট পার্টগুলো ধীরে ধীরে সব দেওয়া হবে। অবশ্যই চেষ্টা করবো আমরা বিস্তারিত ক্লাস দেওয়ার জন্য, যদি পসিবল না হয় তাহলে এমসিকিউ ক্লাসও দেওয়া হবে। তো আমরা দেখে নেব আজকের প্যাডাগজি পার্ট থেকে পরিবেশবিদ্যা অর্থাৎ ইভিএসের কোন কোন বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করছি। আজকে আমরা বেসিক কনসেপ্ট অফ মানে এনভায়রনমেন্টের ওপরেই করব। এনভায়রনমেন্টের ওপরে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেব। আমরা প্রথমে চলে যাব কথা না বাড়িয়ে। বলছে পরিবেশবিদ্যার ধারণা এবং ক্ষেত্র, যেটা কনসেপ্ট পরিবেশবিদ্যার সম্পর্কে। দেখো, পরিবেশবিদ্যা সম্পর্কে অর্থাৎ একটা জিনিস আমরা পরিষ্কারভাবে ক্লিয়ার হতে পারি, মানুষ বেঁচে থাকার জন্য কিন্তু পরিবেশের প্রয়োজন আছে। কিন্তু মানুষ একা কখনো বেঁচে থাকতে পারে না, মানুষ কিন্তু পসিবল নয় এটা। কারণ পরিবেশের সমস্ত বিষয়বস্তুর উপরেও কিন্তু তাকে নজর দিতে হবে। আমি গোটা ঘরটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, তাহলে এক্ষেত্রে কিন্তু জড় বস্তুরও কিন্তু গুরুত্ব রয়েছে। কারণ জড় বস্তু অর্থাৎ ইট বালি পাথর সিমেন্ট যদি না থাকতো তাহলে আমার পক্ষে এরকম সুন্দর একটা ঘরের আকার দেওয়া পসিবল হতো না। তাহলে কি হচ্ছে, আমরা নির্ভর করছি কিন্তু এই জড় বস্তুটার উপরেও। আমরা যদি জীবকুলের দিকে একটু তাকিয়ে দেখি তাহলে সেক্ষেত্রে কি করছি না, আমাদের প্রতিনিয়ত চলার জন্য খাদ্যদ্রব্যের জন্য কিন্তু আমাদের উদ্ভিদের উপরে নির্ভরশীল হতে হচ্ছে। অর্থাৎ উদ্ভিদের উপর যদি নির্ভরশীল না হয়, আমি একার পক্ষে আমার মানুষ হিসেবে বেঁচে থাকার মতো জায়গা নেই। তাহলে আমরা কি করছি, পরিবেশ বিদ্যাটাকে গোটা পরিবারের ওপরে, গোটা সমাজের ওপরে, সব কিছুর উপর ডিপেন্ডেন্ট করছি। কেন করছি না, আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আমরা যদি সেই সচেতনটাকে গড়ে না তুলতে পারি, একজন শিক্ষার্থী যখন সে বিদ্যালয়ে প্রবেশ করছে তখন কিন্তু সে বিদ্যালয়ের সামাজিক পরিবেশের মধ্যে সে কিন্তু থাকছে, সে জায়গার অবস্থানগুলো দেখতে পাচ্ছে, সে যে ওখানের যে পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হচ্ছে, আমার শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে, প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু এই ছাত্রছাত্রীরা কিন্তু পর্যবেক্ষণ করছে। পরিবেশের বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো মানুষের ভীষণ প্রয়োজন হয়। যেমন কি করছে না, মানে আমরা খুব যদি পিছনের দিকে চলে যাই তাহলে একটা জিনিস দেখতে পারি যে তোমাকে কি বলবো, যে সমস্ত দ্রব্য অর্থাৎ আমরা কি করছি, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু বিকল্প কিছু সন্ধান করছি। কেন করছি না, পরিবেশ রক্ষার দায়িত্ব কিন্তু ছাত্রছাত্রীর ভেতর দিয়েই কিন্তু আমরা গড়ে তুলি। তার কারণ হচ্ছে যে একজন ছোট শিশু আজকে যে সাধারণ শিশু আগামী দিনে যে কি হবে সেই সম্পর্কে কিন্তু আমরা কেউ জানি না। বাট এই পরিবেশের যে বিষয়বস্তু যে নীতিগুলো রয়েছে, সেই সমস্ত নীতিগুলো যখন আমি তাদের সামনে উপস্থাপন করব, তারা কিন্তু সুস্পষ্টভাবে বুঝতে পারবে যে পরিবেশবিদ্যার কেন প্রয়োজন, কেন পরিবেশবিদ্যা সম্পর্কে আমাদের ধারণা নেওয়ার দরকার আছে, সেই সম্পর্কে কিন্তু তারা এগিয়ে যাবে। সেরকম সম্পর্কে আমরা সাধারণত তিনটি পর্যায় লক্ষ্য করতে পারি। আমরা চলো একটু দেখে নেব সেই তিনটি পর্যায়ের মধ্যে কি কি রয়েছে। বলছে ছাত্রছাত্রীদের ভেতরে পরিবেশ পঠন পাঠনের প্রয়োজনীয়তা এবং কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, শিক্ষক শিক্ষিকা প্রথমেই সে বিষয়ে কিছু কথাবার্তা শিক্ষার্থীদের মধ্যে উপস্থাপন করবে। যদি আমরা দেখতে পাই এই জায়গাটাকে খুব সুন্দরভাবে বলছে প্রাকৃতিক পরিবেশটাকে তাদের মাঝে উপস্থাপন করছে কি না, একজন শিক্ষার্থী প্রাকৃতিক পরিবেশের মধ্যে যখন সে উপস্থাপন করছে তখন বলছে সেখানে আলো মাটি জল বায়ু এগুলো প্রাকৃতিক ভাবেই সৃষ্টি, যা মানুষ কখনো সৃষ্টি করেনি। আবার দেখো এটাকে তিনটা পার্টে কেন করেছে না, প্রাথমিক অবস্থায় কিন্তু সেই জায়গাটাকে শিক্ষার্থীদের মধ্যে বোঝাচ্ছে। দ্বিতীয় পার্ট কি করছে বলছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে কি বলছে যে সামাজিক যে রীতিনীতিটা আমি কিছুক্ষণ আগেই যখন বললাম একটা পরিবারের কথা, এবং বলছে ধর্মবৃত্তি সংস্কৃতি অর্থাৎ যে এই গোটা ধর্মটাকে, এগুলো কিন্তু আমাদের সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। আমি হিন্দু ঘরের ছেলে, আমার হিন্দু শাস্ত্র নিয়ম অনুসারে মেনে চলতে হবে। আমি মুসলিম ঘরের ছেলে, মুসলিম শাস্ত্র নিয়ম অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বীকে নিয়ে আমার চলতে হবে। আমি খ্রিস্টান ধর্মাবলম্বী, আমার খ্রিস্টান ধর্মকে নিয়ে চলতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমার একটা সামাজিক পরিবেশ, আমি এই সমাজের মধ্যে বসবাস করি।
ঠিক পরবর্তী পাঠে কি বলছে, বলছে জৈব পরিবেশ। এই জৈবিক যে পরিবেশটা রয়েছে প্রাণী, উদ্ভিদ এবং অন্যান্য অণুজীব, এই জৈবিক পরিবেশের মধ্যে আমরা মানুষ সকল রয়েছি, উদ্ভিদ রয়েছে এবং অন্যান্য যারা কীটপতঙ্গ শ্রেণী জাতীয় জীবগুলো কিন্তু আমরা এই জায়গাকে লক্ষ্য করতে পারি। চলো আবার নেক্সট পার্টে, পরিবেশের তাৎপর্য এবং পরিবেশের সংযুক্তি। দেখো, মানুষ বেঁচে থাকার জন্য পূর্বেই আমি পর্যালোচনা করলাম, এই বৃহত্তর ঘরটাকে যখন আমি সৃষ্টি করেছি তখন শুধুমাত্র জীবের জন্য জীবই সৃষ্টি করতে পারেনি, এর জন্য কিন্তু জড় বস্তুরও প্রয়োজন রয়েছে। তাহলে কি করছে, জীব এবং জড়ের মধ্যে একটা অধঃপতভাবে জড়িত রয়েছে এই জীবকুলটাকে। কি করছে না, তার ভেতরে গাড়ে সমাজ, তার মানুষের ব্যক্তি মানুষকে বেঁচে থাকতে পারে না শুধুমাত্র একা, তার একা বেঁচে থাকার মতো পরিস্থিতি কিন্তু এই পৃথিবীর বুকে তার নেই। শুধুমাত্র উদ্ভিদকুলই নয়, বেঁচে থাকার জন্য জড়কুলেরও ভীষণ প্রয়োজন হয়। তাই মানুষ বেঁচে থাকতে জীব এবং জড়ের মধ্যে অবশ্যই সম্পর্ক রাখার প্রয়োজন আছে। আবার ধর্ম, বর্ণ, জাতি, ভাষা ইত্যাদি সব কিছু ভেদাভেদ কিছু মানুষ একসাথে বসবাস করে সৃষ্টি করে একটা সমাজ, যে সমাজের আমরা একটু আগেই বললাম সেটা সামাজিক পরিবেশ। তাই ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীদের পরিবেশের তাৎপর্য আগে বোঝাতে হবে এবং এ ব্যাপারে শিক্ষিতা যে পরিবেশের ভেতরে এবং বড় হবে এবং বিদ্যালয় যে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা প্রাথমিক পাঠ দিতে হবে। কারণ পরিবেশবিদ্যার গুরুত্ব অন্য সকল বিষয়ের ভেতর দিয়ে উপলব্ধি করাতে হবে। তাহলে কি করছে, যে শুধুমাত্র পরিবেশ বিদ্যাটাকে আমি একটা আলাদা বিষয়কে নিয়েই যে আমি তোমার সামনে উপস্থাপন করলাম সেটা কিন্তু নয়। কারণ পরিবেশ বিদ্যা সম্পর্কে অন্যান্য বিষয়ের মধ্যেও ইনপুট করে ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু তুলে ধরতে হবে যে পরিবেশ বিদ্যা কেন পড়বো, কি জন্য পড়বো, পরিবেশ বিদ্যা কেন আমাদের প্রয়োজন আছে। পরিবেশ বিদ্যার গুরুত্ব আমরা একটা জিনিস খেয়াল করে থাকি যে অন্যান্য বিষয়ের সাথে পরিবেশের যখন সংযুক্ত করানো হচ্ছে তখন পরিবেশ বলতে শুধুমাত্র বিজ্ঞান পাঠের ভেতর দিয়েই কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, সেই জায়গায় যখন আমি অন্যান্য বিষয়ের সঙ্গে সংযুক্ত করছি তখন একটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে আমাদেরকে, যে আমরা কিন্তু ইতিহাস, ভূগোল বা অন্যান্য বিষয়বস্তু যেগুলো রয়েছে প্রত্যেকটার মধ্যে আমরা পরিবেশকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। শুধুমাত্র এই যে পাঠ্যসূচির ক্ষেত্রে নয়, আমি পূর্বেই আলোচনা করেছিলাম যে আমার সামাজিক পরিবেশ রয়েছে, আমার প্রাকৃতিক পরিবেশ রয়েছে, জল, মাটি, বায়ু এগুলো রয়েছে, আমার সামাজিক পরিবেশ, ধর্মরীতি, সংস্কৃতি এগুলো রয়েছে। এগুলোও কিন্তু আমার প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে উপস্থাপন করতে হবে যাতে শিক্ষার্থীদের সেই পরিবেশ বিদ্যা সম্পর্কে তাদের একটা ধারণা চলে আসে। এবার বলছে পরিবেশবিদ্যা এবং পরিবেশ শিক্ষা শিক্ষণের নীতিসমূহ। এই ফ্রেমওয়ার্কের মধ্যে নিম্নলিখিত নীতিসমূহ একসাথে কাজ করে পরিবেশবিদ্যাকে শেখানোর জন্য এবং অন্যান্য অনেক বিষয়ের সাথে পরিবেশবিদ্যাকে এক সূত্রে যুক্ত করার জন্য এই ক্রিয়াটি কিন্ডারগার্টেন থেকে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চলে। কারণ কেন চলছে না, কিন্ডারগার্টেন কেন উল্লেখ করা হয়েছে না, একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে, যে সমস্ত ক্রিটিক্যাল বা আমরা কি বলবো এটাকে তোমাদেরকে, ওই যেমন সাপে কাটলে ওঝা ঝাড়া, এগুলোকে কি বলা হয় আমি ভুলে গেছি, কিছুটা আগেই আমার মনে ছিল বিষয়টাকে, সেটা হচ্ছে কুসংস্কার। এই যে কুসংস্কারের যে আবদ্ধগুলো রয়েছে সেক্ষেত্রে একজন শিক্ষার্থী একজন শিক্ষকের সঙ্গে যখন যৌথ আলোচনা হবে এই কুসংস্কার তখন কিন্তু শিক্ষার্থীর মন থেকে দূরে চলে যাবে। কারণ তখন বিজ্ঞান মনস্ক ভাব কিন্তু শিক্ষার্থীর মধ্যে ঢুকবে, যার ফলস্বরূপ কি হবে, সেই জায়গাটার পরিবর্তন ঘটবে এবং আমরা একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবো একজন শিক্ষার্থী যে এটা কিন্তু কুসংস্কারের মধ্যে পড়ছে। তাহলে বিজ্ঞান মনস্কতা কিন্তু তার মধ্যে তৈরি হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এটা পরিবেশ থেকে তৈরি হচ্ছে। সেই দায়িত্বটা কিন্তু একজন শিক্ষকের, যে সঠিক ধারণা কিন্তু দিতে হবে। সেটা কোথা থেকে শুরু হবে না, কিন্ডারগার্টেন থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা প্রাথমিক স্তরে দেখতে পারি, তারপরে বলেছে মাধ্যমিক স্তর পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। এবার বলছে এই পরিবেশবিদ্যা যখন শিখবো আমরা তার দুটো নীতি রয়েছে, সেই নীতিকে দুটি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভাগ করেছে। একটা বলছে শিখন এবং শিক্ষণের সরাসরি অভিজ্ঞতা, অর্থাৎ শিখন এবং শিক্ষণের মধ্যে যে অভিজ্ঞতা সৃষ্টি হচ্ছে এবং তার গুরুত্বপূর্ণ যে প্রতিফলন সেটা দুটির চুক্তি সম্পর্কে, যেটা ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, ক্রিটিক্যাল রিফ্লেকশন অ্যান্ড নেগোটিয়েশন, এই নীতির মধ্যে তাদেরকে আবদ্ধ করে রেখেছে। নাম্বার 2 কি বলছে না, পরিবেশ সম্পর্কে ধারণা সমূহ শিখনের বর্ণনামূলক এবং সংক্ষিপ্তকরণের সাংগঠনিক নীতিসমূহ, যেটা বিভিন্ন বিষয়ের সাথে পরিবেশবিদ্যাকে সংযুক্তকরণের মাধ্যমে শিক্ষার্থীর পরিবেশবিদ্যা শিখনের প্রয়োজনীয়তার ধারণা এবং বিষয় সম্পর্কে বোধ অনেক স্বচ্ছ হবে। তাহলে কি করছে না, পরিবেশ বিদ্যাটাকে যখন বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে
তখন পরিবেশ বিদ্যা সম্পর্কে একজন শিক্ষার্থীর স্বচ্ছ ধারণা চলে আসবে। সেটা কিন্তু আমরা ক্লিয়ার হলাম। এবার চলে যাবো নেক্সট, বলছে বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের সম্পর্ক কি। এই কিছুক্ষণ আগে সমাজ বিজ্ঞান সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো, যেটা কি করছে না প্রাথমিক স্তর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই কুসংস্কার যে বিজ্ঞান নির্ভরতা ধারণা তৈরি করছে, সেটা কোথা থেকে আবারও বলছি, প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এবং এই যে প্রাকৃতিক পরিবেশ যেটা রয়েছে এবং সামাজিক পরিবেশ রয়েছে, এরা দুটো যে একত্রিত মিলে একটা পরিবেশ তৈরি করছে, সেই ধারণা কিন্তু আমরা প্রাথমিক স্তরে দিয়ে থাকি। কিছু মানুষ কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থানে একত্রিত বিশেষ কিছু রীতিনীতি মেনে বসবাস করলে সৃষ্টি হয় একটা সমাজ, আর এই সমাজকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আমার প্রত্যেকটা সদস্যের রয়েছে। এই প্রত্যেকটা সদস্য যদি সমাজকে সুস্থ রাখার দায়িত্ব নেয়, এই পরিবেশকে যদি সুন্দরভাবে আমরা গঠন করতে পারি, তাহলে আগামী প্রজন্ম কিন্তু সুন্দর একটা নির্মল পরিবেশ কিন্তু তাদের কাছে আমরা উপহার দিতে পারবো। আজকে বর্তমান যে অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেদিক থেকে একটু বিচার করলে আমরা তাকিয়ে দেখি যে পরিমাণে বৃক্ষছেদন তৈরি করছি, যার ফলস্বরূপ পরিবেশ কিন্তু তার ভারসাম্য হারিয়ে ফেলছে। যার ফলস্বরূপ এখন বর্ষাকালে আর বর্ষা হয় না, শীতকালে আর শীত পড়ে না, গরমকালে আর গরম হয় না, সমগ্র ঋতুর কিন্তু পরিবর্তন ঘটে গেছে। তাই সেই সম্পর্কে যাতে সমস্ত বিষয়বস্তুর মধ্যে ঢুকে প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমরা যদি পরিবেশ সম্পর্কে ধারণা দিতে পারি, আই হোপ আগামী দিনগুলোতে সুন্দর একটা সুস্থ পরিবেশ আমাদের পরবর্তী জেনারেশনের হাতে আমরা দিয়ে দিতে পারবো। এবার কি বলছে, বলছে সরাসরি অভিজ্ঞতা। সরাসরি অভিজ্ঞতা কি বলছে না, আমরা একটা জিনিস দেখেছি, পরিবেশবিদ্যার কাজের ক্ষেত্রে আমরা দলবদ্ধভাবে আবদ্ধ হয়ে কাজ করতে দেখেছি। তো এই দলবদ্ধ আবদ্ধর ফলে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে যখন আমরা অবস্থান করছি, সেই অবস্থান করার ফলে আমাদের যে ধারণাগুলো সরাসরি আমাদের মাঝে উপস্থাপন করছে, সেগুলো কি করছি না পুঙ্খানুপুঙ্খভাবে জ্ঞান আহরণের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সরাসরি আমরা বেশি সাহায্য করব। কেন করব না, বলছে বিভিন্ন সিস্টেমের উপরে মানুষের প্রভাব এবং প্রত্যক্ষ সরাসরি অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা সব কিছু পেয়ে যাবে এবং পরিবেশের উপরে মানুষের সাংস্কৃতিক প্রভাবসমূহ শিক্ষার্থীর গভীরভাবে বিশ্লেষণ করতে পারবে। এবার বলছে গভীর প্রতিফলন এবং বিনিময়। একটু আগেই যেটা বললাম যে আমরা বিনিময় প্রথাটাকে, এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে কুসংস্কারের যে বিতর্কমূলক রয়েছে, তাই সেক্ষেত্রে একজন শিক্ষার্থী তখন যে তার ব্যাখ্যা দেবে, একজন শিক্ষক তার ব্যাখ্যা দেবে, দুটো ব্যাখ্যা যখন একত্রিত হয়ে একে অপরের আদান প্রদান ঘটবে, সেটার বিনিময়ের ফলে কিন্তু একটা বিজ্ঞান মনস্ক তৈরি হবে আমাদের শিক্ষার্থীদের মধ্যে। এবার বলছে অভিজ্ঞতার শিখন। এই প্রত্যক্ষ অভিজ্ঞতার গভীর প্রতিফলন এবং জ্ঞানের বিনিময়ে শিক্ষণ প্রক্রিয়া একত্রিত হয়ে যে মডেল রূপদান করা হয়, তাকেই বলা হয় অভিজ্ঞ শিখন চক্র। অর্থাৎ এই দীর্ঘ সময় ধরে আমরা যে পর্যালোচনাগুলো করে আসলাম, আমরা যে কি করলাম, যে না সরাসরি অভিজ্ঞতা সঞ্চয় করলাম, তারপরে গভীর প্রতিফলন এবং বিনিময় প্রথার মাধ্যমে যে অভিজ্ঞতা সঞ্চয় করলাম, সব কিছু গিয়ে একটা যখন মডেল তৈরি করছি, একটা জ্ঞানের বিনিময় ঘটছে, এই জ্ঞানের বিনিময় ঘটার ফলে যে মডেল তৈরি হচ্ছে, সেই মডেলটাকে আমরা বলছি অভিজ্ঞতার শিখন চক্র। ক্লিয়ার হলাম। এবার চলে যাব ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়ন। ধারাবাহিক ব্যাপক মূল্যায়ন এটা কেন্দ্রীয় সরকারের সিবিএসসি বোর্ডের আন্ডারে করে রেখে দিয়েছে। কারণ আমরা একটা জিনিস, যেটা কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল প্রথমেই মূল্যায়ন ব্যবস্থা চালু করেন, এই মূল্যায়ন ব্যবস্থা প্রথম চালু করার পরে একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমরা সাধারণ শিক্ষার্থীর মধ্যে আগে পূর্বের সময় এগিয়ে বছরে দুটো এক্সাম নিতাম, একটা হচ্ছে 6 মান্থে, একটা হচ্ছে 1 ইয়ারে। দুটো এক্সাম নেওয়া হতো। প্রথম এক্সাম নেওয়া হতো অর্ধেক লেসন দিয়ে, আর পরেরটা নেওয়া হতো টোটাল লেসন দিয়ে। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যে মানসিক প্রেশার, যে ব্রেনের একটা চাপ দেওয়া হতো, সেই চাপটাকে মুক্ত করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে 3টি স্ল্যাবের মাধ্যমে এক্সাম নেওয়া হয়। এবং সেখান থেকে কি করছে না, একককে ভেঙে ভেঙে ছোট একক, উপ একক তৈরি করে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা নেওয়া হচ্ছে, যার ফলস্বরূপ তাদের যে একটা মানসিক ব্রেনের চাপ, সেই চাপ থেকে তারা কিন্তু শিক্ষার্থীরা মুক্তি পাচ্ছে এবং যার ফলস্বরূপ এখন শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করছে বিগত বছরের তুলনায়। এবার চলে যাব আমরা পরবর্তী পার্টে, ধারণা উপস্থাপন এবং পদ্ধতি সমূহ। শিক্ষক শিক্ষিকা পরিবেশবিদের নানা প্রকার ধারণা এবং উপস্থাপন কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায় এবং এই ধারণা উপস্থাপনের ফলে কি করছে যে না, আমি তোমাকে কি বলবো, যে যে সমস্ত উপাদান এবং যাদের কার্যকারিতা এবং কি প্রয়োজন লাগবে এবং শিক্ষক শিক্ষিকা সেই বিষয়ে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে বুঝিয়ে বলবেন। এর ফলে কি হবে না, এই যে শিক্ষার্থীরা এর উৎস কিন্তু খুঁজে বার করবে এবং শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রচুর প্রশ্ন করবে যে এটা আমরা কোথা থেকে পেলাম, কেন পেলাম, কি জন্য পেলাম, এটা কিসের প্রয়োজন আছে এর, এবং সমাজ সম্পর্কে
ছাত্রছাত্রীদের তখন কি করবে, একটা ধারণা তৈরি হবে। এই ধারণা থেকেই আমরা দেখছি যে মানে কোনো একটা যেটাকে কি বলা হয়, তোমাকে 5E মডেল বলা হয়, এই 5E মডেলে কিন্তু তখন বিরাট একটা গুরুত্ব পাবে। এই বিজ্ঞান শেখার 3টি গুরুত্বপূর্ণ মডেল আছে, যেটাকে আমরা E5 বলি হয়। একটা এনগেজ, একটা এক্সপ্লোর, একটা এক্সপ্লেইন, একটা এলবোরেট, আর একটা আছে এভুলেটেড। এগুলো পরিবেশবিদ্যার ধারণা তৈরিতে ভীষণ প্রয়োজন বোধ করে, যেটাকে আমরা বলি 5E। আমরা প্রত্যেকেই জানি 5E মডেলটা কি। এবার বলছে কার্যক্রিয়া। কাজ কি করে করছে, বলছে পরিবেশবিদ্যা পাঠের কার্যক্রিয়া বলতে বোঝায় শিক্ষার্থীর বাস্তব পরিস্থিতির হাতে কলমে সহজে এবং খুব সরলভাবে সেগুলোকে অংশগ্রহণ করা। যদি আমরা এইরকম কোন একটা পর্যায়ের ক্ষেত্রে গিয়ে দেখতে পারি যে হাতে কলমের যে কাজগুলি, আমরা খুব ভালোভাবে বুঝবো যে বর্তমান প্রজন্মে আমাদের যে পরিমাণে মানে তোমার পপুলেশন বেড়ে গেছে, এই পপুলেশনের উপরে দাঁড়িয়ে থেকে বসত বাড়ি তৈরি করার জন্য কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে বৃক্ষচ্ছেদন। তাহলে বৃক্ষচ্ছেদনের পরে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যার ফলে হাতে কলমে কাজ করার জন্য একজন শিক্ষার্থীদের অবশ্যই প্রয়োজন তার হাতে একটা গাছ যদি আমরা প্রেজেন্ট করি এবং সে যখন গাছটাকে তৈরি করছে, গোটা একটা পরিবেশ যখন সৃষ্টি করছে, তখন কিন্তু তার যে আনন্দটা উপভোগ করছে, সেই আনন্দ উপভোগ করার কিন্তু কিচ্ছু নেই। তাহলে কি করছে, বৃক্ষরোপণ। এবার কি করছে না, ময়লা পরিষ্কার, অর্থাৎ এই যে আবর্জনা জল মানে চারিদিকের যে নোংরা গুলো পচে যে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, পরিবেশকে দূষিত করছে, সেই জায়গাটা কিন্তু তার হাতে কলমে শেখাতে হবে। নানা ধরনের সমাজসেবামূলক কাজ, অর্থাৎ আমার এলাকাতে বন্যা হয়েছে, আমার এলাকাতে খরা দেখা দিয়েছে, কোনো একটা দুর্ঘটনা মানে এলাকাতে দুর্ঘটনা ঘটেছে, সমস্ত কিছু যাদের হেল্প করতে হয়, এগুলো হচ্ছে হাতে কলমে শেখাতে হবে শিক্ষার্থীদের মধ্যে। অর্থাৎ শিক্ষার্থীদের এই সম্পর্কে জ্ঞান দিতে হবে, একজন শিক্ষকের কিন্তু সেই দায়বদ্ধতা থেকে যায়। এবার বলছি কি না, পরিবেশ সম্পর্কে ধারণা এবং পরিবেশের সুস্থ সুন্দর রাখার ছাত্রছাত্রীর ভূমিকা সম্পর্কে শিক্ষার্থী অবহিত হতে পারবেন যদি কিনা একজন শিক্ষক সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা করে। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রছাত্রীর বৃক্ষের যে উপকারিতা এবং বৃক্ষ কেন যে রক্ষণাবেক্ষণ করবো, অর্থাৎ এটাকে রক্ষণাবেক্ষণ করলে আমার কি হবে এবং এর মধ্য দিয়ে সমাজসেবা মানে বৃক্ষরোপণ করলে কি হবে, আগামী প্রজন্ম কি পেতে পারে, এই বিষয়ে কিন্তু একজন শিক্ষকের অবশ্যই উচিত শিক্ষার্থীদের মধ্যে ধারণা দেওয়া। সমাজ সেবা করলে কি হবে, সমাজ সেবা কেন প্রয়োজন, কি জন্য প্রয়োজন, আমি যদি শিক্ষার্থীদের মধ্যে সেই সামাজিক ধারণাগুলো তাদের মধ্যে উপস্থাপন করি, তাহলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সৃষ্টি করবে, যেটা আগামী প্রজন্ম কিন্তু এর সুফল পাবে। এবার চলে যাব নেক্সট, পরীক্ষা নিরীক্ষা এবং ব্যবহারিক কাজ। এই যে শিক্ষার্থীদের কাছে পরিবেশবিদ্যা পাঠের ক্ষেত্রে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, তার যে ব্যবহার এবং গুরুত্ব সম্পর্কে যে আলোচনা করলাম, সেই আলোচনার তো কোনো সীমা নেই, অপরিসীম আলোচনা রয়েছে। এই বিজ্ঞান শাখার অন্যান্য বিষয় যেমন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যার যে ব্যবহারিক কাজ করছি, সেই সমস্ত ব্যবহারিক কাজগুলো তাদের দিয়ে আমরা কি করছি, যে নানা দিক থেকে পরীক্ষা নিরীক্ষা করে তাদের একটা সিদ্ধান্তে আনার চেষ্টা করছি। অর্থাৎ আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা গ্যাস তৈরি করতে হচ্ছে, কিভাবে একটা পরিবেশকে সৃষ্টি করছি, কিভাবে পরিবেশের মধ্যে সুন্দর একটা মানে কি বলবো তোমাকে, একটু আগে যে বললাম বৃক্ষরোপণটা রয়েছে, এই বৃক্ষরোপণটা করার ফলে পরিবেশের কি হতে পারে, সেই সমগ্র ধারণাগুলো আমরা হাতে কলমে তাদেরকে দিয়ে থাকছি। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা তাদেরকে একটা মোটিভেশন করব, তাদেরকে আমরা ইমোশন করব, অর্থাৎ তাদেরকে প্রেরণা দেব এবং প্রক্ষোভ সৃষ্টি হবে তাদের এই টোটাল কাজের মাধ্যমে। ক্লিয়ার হলাম? এবার বলছে আলোচনা। আলোচনা এই পরিবেশবিদ্যা পঠন পাঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আলোচনা দু প্রকারে হতে পারে, একটা দলে হতে পারে আর একটা হচ্ছে উপদলে হতে পারে। এই দিয়ে ভাগ করে আমরা কি করব, আলোচনা প্রস্তুত করতে পারি। এখানে কি হচ্ছে, শিক্ষক শিক্ষিকা ভূমিকা হবে মূলত সহযোগীকারী। কেন? তারা সহযোগিতা করবে মাত্র। ছাত্রছাত্রীরা পরিবেশবিদ্যার বিভিন্ন দিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। এছাড়াও সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদির মাধ্যমে আলোচনা চালানো সম্ভব হতে পারে এবং আলোচনার ফলে ছাত্রছাত্রী পরিবেশ সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং মতামত, ধারণা ইত্যাদি আদান প্রদান করতে পারে, যেটি পরিবার বা পরিবেশবিদ্যা পঠনের বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা তাহলে এ পর্যন্ত ক্লিয়ার হলাম। এ পর্যন্ত ক্লিয়ারের পরে এবার চলে যাবো আমরা পরবর্তী পাঠের ক্ষেত্রে, শিক্ষা সহায়ক উপকরণ আমরা কি কি করবো পরিবেশবিদ্যা পঠন পাঠনের ক্ষেত্রে। দেখো, পরিবেশবিদ্যা পঠন পাঠনের শিক্ষা সহায়ক উপকরণের বিরাট ভূমিকা রয়েছে, কারণ আমরা এটা পরিষ্কার জানি মানে যেটা শিক্ষা সহায়ক উপকরণ পরিবেশবিদ্যার কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। কি করতে হতে পারে না, শ্রেণীকক্ষে চক, ডাস্টার, গ্রাফ, চার্ট, মডেল, ম্যাপ
এই সমস্ত সব কিছু নিয়ে এসে কিন্তু আমরা উপস্থাপন করতে পারি, যার প্রচুর ভূমিকা রয়েছে। পরিবেশের বাস্তুতন্ত্র বোঝা থেকে একটি মডেল উপস্থাপন করতে পারি, ছাত্রছাত্রীদের সামনে সবকিছু নিয়ে এসে আমরা দেখাতে পারি এটা বাস্তুতন্ত্র এভাবে ঘটছে। যেখানে পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক রয়েছে সেই সব বিষয়গুলোকে নিয়ে তাদের সামনে উপস্থাপন করতে পারি। এই চার্ট এবং গ্রাফের মধ্য দিয়ে বিভিন্ন খাদ্য, যেটা খাদক রয়েছে, জড় রয়েছে, জীব রয়েছে, প্রত্যেকটা পার্থক্য কিন্তু একটা চার্টের মাধ্যমে আমি তাদেরকে বুঝিয়ে দিতে পারি। এই সব কিছু কিন্তু ডিপেন্ড করছে শিক্ষা সহায়ক উপকরণের উপরে। এবার চলে যাও পরবর্তী একটা সমস্যা। এই পরিবেশবিদ্যা পাঠের বিশেষ কিছু সমস্যা রয়েছে যেগুলো সাবধান হওয়া আমাদের একান্ত প্রয়োজন এবং যেটা সমাধান করা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমস্যাগুলি কি করছে না, পরিবেশবিদ্যা পাঠের লক্ষ্য নির্ধারণের সমস্যা, অর্থাৎ এর যে কোন পর্যায়ে পৌঁছাবো, কতদূর পর্যন্ত পৌঁছাবো, এই বিষয় নিয়ে কিন্তু প্রচুর সমস্যা রয়েছে। অর্থাৎ এই লক্ষ্য নির্দিষ্ট না করতে পারলে পরিবেশবিদ্যায় পাঠে কখনো সাফল্য আসতে পারে না, যেটা কোনো দিনের জন্য সম্ভবপর ঘটবে না। বলছে পরিবেশবিদ্যা পাঠের সার্থক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সদার্থক যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই সদার্থক দৃষ্টিভঙ্গি অর্থাৎ পাঠে শুধু পরীক্ষা নামক তৈরি করেই পার করে দেবো, অর্থাৎ পরীক্ষা আমার পরিবেশবিদ্যা মানে পড়বো, আমি নাম্বার পাবো, আমি চলে যাব, তাহলে কিন্তু পরিবেশবিদ্যা পাঠে কখনো সার্থক হবে না। অর্থাৎ পরিবেশবিদ্যা সম্পর্কে তখন কিন্তু সচেতন শিক্ষার্থীদের মধ্যে আমরা করতে পারবো না, যেটা আমাদের পক্ষে কোনোদিনও সম্ভব নয়। বলছে শিখন অভিজ্ঞতা সংক্রান্ত সমস্যা, ছাত্রছাত্রীদের সঠিক ধারণা দেওয়ার জন্য প্রয়োজনীয় শিখনের উপযুক্ত যে অভিজ্ঞতা প্রয়োজন এখনও প্রচুর জায়গায় আছে। বিশেষ করে আমাদের প্রাইমারি টেটের ক্ষেত্রে আমরা দেখেছি, আমার নিজের জিওগ্রাফি অনার্স, যার জন্য কিছুটা পরিবেশবিদ্যা সম্পর্কে ধারণা আছে, বাট আমরা দেখেছি বহু ছেলেমেয়েকে এখনও পর্যন্ত পরিবেশবিদ্যা পড়ানোর জন্য কোনো টিচার ঠিকঠাকভাবে আমরা কিন্তু পেতে পারি না, যার ফলে কিন্তু এটাও একটা সমস্যা তৈরি করেছে। নেক্সট চলে যাব আমরা উপযুক্ত শিক্ষকের সমস্যা। এই একটু আগেই বললাম উপযুক্ত শিক্ষকের সমস্যা। প্রথম বহির্ভূত বিজ্ঞান শিক্ষা সংগঠনের সম্বন্ধীয় সমস্যা, পরিবেশবিদ্যা সহপাঠকের কার্যাবলী যেমন প্রকল্প, ব্যবহারিক পরীক্ষা, বিজ্ঞান মিউজিয়াম, এক্সিবিশন, তারপরে ক্লাব, ভ্রমণ, এগুলো সব কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পূর্বেই আমি বলেছি যে একটা মানুষ যারা দীর্ঘদিন ধরে মানে একটা আবদ্ধ পরিবেশের মধ্যে থাকে, তাদের সেই আবদ্ধ পরিবেশকে অতিক্রম করে যখন আমরা ভ্রমণে চলে যাই, তখন কিন্তু সেই জায়গার নিত্য নতুন পরিবেশের সঙ্গে যখন পরিচিত হই, প্রাকৃতিক যে সৌন্দর্য আমরা উপভোগ করি, তার ফলে তার মাইন্ড কিন্তু ফ্রেশ হয়ে যায়, তার মানসিক পরিস্থিতি পরিবর্তন ঘটে যায়। সেরকম কিন্তু জায়গারও প্রচুর অভাব রয়েছে এবং ব্যয়বহুল হওয়ার ফলে এই জায়গাগুলোর সমস্যা দেখা দিতে পারে। পাঠদানের পদ্ধতি সংক্রান্ত সমস্যা, পরিবেশ বা পাঠদানের যে কৌশলের পদ্ধতি রয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষার্থীরা বহু যারা রয়েছে তারা এখনও পর্যন্ত এগুলোকে রপ্ত করতে পারেনি এবং যার ফলে কোনো প্রেরণার সৃষ্টি হয় না, এর ফলে একটা বিরাট সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া বলতে শিক্ষকতায় যুক্ত এবং নবাগত শিক্ষকদের ট্রেনিং, এই যে সমস্ত নতুন শিক্ষক যারা নিয়োগ হচ্ছে তাদেরকে এই পরিবেশবিদ্যা সংক্রান্ত যে সমস্ত ট্রেনিংগুলোর প্রয়োজন হচ্ছে, সমস্ত ট্রেনিংয়ের কিন্তু এখনও পর্যন্ত গভর্নমেন্ট ঠিকঠাকভাবে দিতে পারে না, যার ফলস্বরূপ কিন্তু পরিবেশবিদ্যা পাঠের একটা বিরাট সমস্যা আমরা দেখতে পারি। এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী অংশের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইকোম্যান এবং স্পিয়ারম্যান যারা যা বলে গেছে এই বিষয়টাকে নিয়ে তোমরা পর্যালোচনা করে আমরা চলে যাবো এবার এমসিকিউ পাঠের মধ্যে। এমসিকিউ পার্ট অনেকগুলো রয়েছে, সমগ্র পাঠ নিয়ে পর্যালোচনা করা সম্ভব নয়, হাতে মাত্র 5 থেকে 6 মিনিট সময় আছে। এই 5 থেকে 6 মিনিটের মধ্য দিয়ে আমরা যতগুলো কোশ্চেন পারবো ততগুলো কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করে যাব। এই প্রত্যেকটা কোশ্চেন একদম সাবজেক্ট রিলেটেড, তাই এখানে উপস্থাপন করা হয়েছে। মোট কটা আছে আমাকে একটু দেখে নিতে হবে, মোট কটা কোশ্চেন রয়েছে, অনেকগুলোই আছে মেবি, ধারণা বলছে মোট স্লাইডের সংখ্যাও দেওয়া নেই কোথাও, দেওয়া থাকলে বুঝতে পারতাম। প্রথম প্রশ্ন বলছে বিদ্যালয়ে পরিবেশবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা কি, কেন আমরা বিদ্যালয়ে পরিবেশ পাঠ করব। কি বলছে পরিবেশ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ 100% আছে। তারপর বলছে পরিবেশ দূষণকে রোধ করার জন্য, অর্থাৎ পরিবেশ দূষণ কেন রোধ করবে, কি জন্য রোধ করবে, এই সম্পর্কেও কিন্তু আমরা পরিবেশবিদ্যা শিক্ষার্থীদের মধ্যে ধারণা দেবো। পরিবেশ সম্পর্কে সচেতন জায়গাতে, অর্থাৎ পরিবেশ কি, কেন এটা আদৌ পরিবেশ ক্ষতি করলে কি হবে না হবে, এই বিষয় নিয়ে কিন্তু আমরা প্রত্যেকের মধ্যে সচেতন হবো। অর্থাৎ এখানে উত্তর কিন্তু ডি হবে, অর্থাৎ সবকটি। এবার চলে যাবো পরের কোশ্চেনের ক্ষেত্রে, কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে পরিবেশবিদ্যায় কোন পরিবেশের কথা বলা হয়েছে। এখানে সমাজ পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ দুটোই, দেখো সামাজিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ দুটোর কথা বলা হয়েছে, মোট 3টে পরিবেশের কথা বলা হয়েছিল সেখানে, তার মধ্যে আমরা দুটো অলরেডি পেয়ে গেছে, একটা সামাজিক পরিবেশ, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এবার চলে যাব, অর্থাৎ উত্তর হবে সি। পরিবেশবিদ্যা কোন দৃষ্টিভঙ্গিকে ছাত্রছাত্রীরা দেখবে, কোন দৃষ্টিভঙ্গি দেখবে, বৈজ্ঞানিক দেখবে, আধ্যাত্মিক না ভৌতিক না ঐতিহাসিক। দেখো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতেই কিন্তু আমি পূর্বে আলোচনা করেছি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু পরিবেশবিদ্যা দেখবে। খুব সহজ কোশ্চেনগুলো মনে হচ্ছে। পরিবেশ পাঠে নিচের কোনটি কার্যকরী ভূমিকা পালন করবে, কার্যকরী
কোনটা করবে? ভ্রমণ করবে, বই মুখস্থ করা, বক্তৃতা, আলোচনা। দেখো ভ্রমণ ছাড়া পরিবেশবোধে কিছুক্ষণ আগেই এটা নিয়ে আমি পর্যালোচনা করলাম, ভ্রমণ ছাড়া কিন্তু পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা এই কটা যে অপশন রয়েছে তার মধ্যে পড়বে। এবার চলে যাব পরিবেশবিদ্যা পাঠে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য কোনটি সর্বাঙ্গে বেশি ব্যবহার করা উচিত। দেখো এখানে বলে যে পরিবেশ পাঠ পুস্তক কিনতে বলা, না একদমই নয়। পরিবেশবিদ্যা কেন পাঠ করব সেটা বোঝানো, রাইট। এরপরে আর কোনো উত্তর দেখা লাগবে না, কারণ পরিবেশবিদ্যা কেন কি জন্য আর এটাই বা পাঠ করব কেন, এই পাঠ করলে আমাদের কি কি মানে সুবিধা হবে সেই সম্পর্কে, অর্থাৎ অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। এবার চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে। জঙ্গল পরিদর্শন করাতে গিয়ে ছাত্রছাত্রীর নিচে কোন বিষয়ে বোঝানো উচিত? কোন বিষয়ে বোঝানো উচিত জঙ্গল পরিদর্শন করতে গিয়ে? জঙ্গল পরিদর্শন করতে গিয়ে এখানে অপশন এ বলছে বৃক্ষরোপণ কেন করা উচিত, অপশন বি বলছে বৃক্ষছেদন করলে তার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে। আমরা কিন্তু পৌঁছে গেছি জঙ্গলের মধ্যে, তুমি ধরে নাও জঙ্গলের মধ্যে থেকে প্রশ্নটাকে সলভ করছো, তাহলে উত্তর কিন্তু সহজ হয়ে যাবে। তারপর যে দাবানল হলে কি কি ধরনের দূষণ হয়, তার মানে কি সব কটা পরিবেশ অর্থাৎ জঙ্গলের মধ্যে অবস্থান করছে, বৃক্ষরোপণ জঙ্গলের মধ্যে অবস্থান, বৃক্ষ ছেদন করলে তার কি পরিণতি ঘটতে পারে সেটাও জঙ্গলের মধ্যে অবস্থান, তারপরে বলছে দাবানল হলে কি কি ধরনের দূষণ হতে পারে, দাবানলের ফলে কি হতে পারে সেটাও কিন্তু ওই জঙ্গলের মধ্যে, অর্থাৎ যখন গাছে গাছে সংঘর্ষ মিলে আমরা পূর্বেই পড়েছি দাবানল সৃষ্টি, তাহলে উত্তর হচ্ছে আমার সবকটি। কোশ্চেন নাম্বার 7, নিচে কোনটি পরিবেশবিদ্যা পাঠের সমস্যা হতে পারে? শিখন অভিজ্ঞতা সংক্রান্ত সমস্যা আছে, পরিবেশবিদ্যা পাঠের লক্ষ্য সংক্রান্ত সমস্যা আছে, পরিবেশবিদ্যা পাঠের সদার্থক দৃষ্টিভঙ্গি, এই তিনটেই সমস্যা আছে, অর্থাৎ সবকটি উত্তর হবে। এবার চলে যাব আমরা পরের কোশ্চেনের দিকে। কোশ্চেন নাম্বার 8, পরিবেশবিদ্যা পাঠের নিচের কোন বিষয়ের জ্ঞান আবশ্যক, অর্থাৎ কোনটা রাখতে হবে? পদার্থজীববিদ্যা, রাসায়নিকবিদ্যা। আমি পূর্বেই আলোচনা করেছি সবকটা বিষয়ের মধ্যেই কিন্তু এগুলো রয়ে গেছে, তাহলে উত্তর হবে ডি অপশন সবকটি। এবার চলে যাব বলছে পরিবেশবিদ্যা পাঠে আলোচনা প্রণালীর সুবিধা কি, কেন আলোচনা করব। এখানেও দেখো বলছে পরিবেশবিদ্যার নানা দিকগুলি থেকে পাঠ আলোচনা করা যেতে পারে, পরিবেশবিদ্যার দূষণ রোধের সম্পর্কে নিয়ে আলোচনা করা যেতে পারে, এবং পরিবেশ দূষণের কারণ নির্ণয় করা যেতে পারে, অথবা সবকটি। উত্তর হবে সবকটি। এবার চলে যাব আমরা পরের কোশ্চেনের দিকে। কোশ্চেন নাম্বার হচ্ছে 10, প্রাণীদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন, এটি শিক্ষার্থীদের কিভাবে বোঝানো যেতে পারে? এই কোশ্চেনটাই আমরা আজকে লাস্ট করব। এর পরবর্তী কোশ্চেন যতগুলো রয়েছে আবার নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে তখন শুধু আমি যেহেতু এটা পার্ট 1 করব, নেক্সট ক্লাসটা পার্ট 2 করব, যখন আমরা ভিডিওটা দেখব নেক্সট ক্লাস দেখলে বাকি এমসিকিউ গুলো আমরা পেয়ে যাব। কি বলছে? প্রাণীদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন, এটি শিক্ষার্থীদের কিভাবে মানে বোঝালে সব থেকে কার্যকরী হবে। অর্থাৎ কি করছে না, বেঁচে থাকার জন্য অক্সিজেন কেন প্রয়োজন হচ্ছে এটা কিভাবে আমি শিক্ষার্থীদেরকে বোঝাবো। বলছে বই থেকে পড়িয়ে বোঝাবো, না পরীক্ষাগারে পরীক্ষা করে প্রমাণ করে বোঝাবো, না বলছে শ্রেণীতে বক্তৃতা দিয়ে, অর্থাৎ এই যে আমি কথা বলছি এই কথার মাধ্যমে বোঝাবো, নাহলে বলছে বাড়ি থেকে মুখস্থ করে বলবো যে এবার বুঝতে পেরেছো কিনা। একটা জিনিস দেখো, অক্সিজেন কিভাবে তৈরি করা হচ্ছে, এই অক্সিজেন তৈরি করার পরে আমরা যখন তাদেরকে ইনপুট করছি অর্থাৎ তাদেরকে প্রয়োগ করছি, তার ফলস্বরূপ কি হচ্ছে, যখন তাকে কার্বন ডাই অক্সাইড প্রয়োগ করছি তার ফলস্বরূপ কি হচ্ছে, সবকিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই কিন্তু একজন শিক্ষার্থীর মধ্যে আমরা এটাকে বুঝিয়ে দিতে পারবো। অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আজকে ক্লাসটা এ পর্যন্ত রাখছি। অবশ্যই নেক্সট পরবর্তী ক্লাসে বাকি যে এমসিকিউ গুলো রয়েছে সমস্ত এমসিকিউ নিয়ে আলোচনা হবে। এ পর্যন্ত প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক থাকার মানে কি বলবো, প্রত্যেকের কাছে রইল এই আশীর্বাদ রইল যে প্রত্যেকে আমরা যেন সুস্থ এবং স্বাভাবিক থাকি। এই শুভকামনা রইল প্রত্যেকের আগামী দিনগুলোতে টেট 2024কে যাতে আমরা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আমরা যাতে মানে প্রত্যেকে স্টুডেন্টের শিক্ষার্থীর কাছে উপস্থাপন করতে পারি সেই দিকটাই নজরে থাকবে। আজ এ পর্যন্তই। যারা মানে আমাদের একদমই নতুন, আবারও বলছি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো পেতে, এবং যারা পুরানো প্রত্যেকেই থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকেই ভালো এবং সুস্থ থাকার অবশ্যই চেষ্টা করব।